যারা 48 বিসিএস পরীক্ষা দিবেন সবাই রেগুলার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সেটি অ্যাপে হোক বা যে কোনো কোচিং সেন্টার হোক। আপনি যেটি পড়ছেন বা যে সিলেবাসটা পড়ছেন আপনি রেগুলার পরীক্ষা দিবেন। পরীক্ষা অ্যাপে দিলে কিন্তু সময় নষ্ট হয় না। আপনি ধরেন যে পড়তেছেন পড়তেছেন মাঝখানে যে কোনো একটা অ্যাপে ঢুকে পরীক্ষা দিয়ে দিলেন, সময় নষ্ট হলো না। আপনি নিজের আর মানে কোথায় প্রবলেম আছে বা কোথায় আপনার উইকনেস গুলো আছে আপনি কিন্তু পরীক্ষা দিলে বুঝতে পারবেন। পরীক্ষা না দিলে কিন্তু কোথায় আপনার উইকনেস আছে আপনি ধরতে পারবেন না। 48তম বিসিএস কিন্তু একেবারে চলমান অবস্থার মধ্যে আছে আর কি। তো 48তম বিসিএস এর যারা অংশগ্রহণ করবে তাদের কিন্তু সময় একেবারেই কম। এই কম সময়ের মধ্যে যেসব জিজ্ঞাসক আছেন, অংশগ্রহণ করতে চান, ভালো করতে চান, আপনার পর্যায়ে যেতে চান, তারা আসলে কোন কোন বিষয়গুলি মাথায় রেখে পড়লে তাদের জন্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, আসলে এখন তো মাত্র সম্ভবত 18 দিনের মতন আছে স্পেশাল বিসিএস এর জন্য। তো স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে এখানে তো জেনারেল পার্টও আছে, মেডিকেল পার্টও আছে, এবং এবার মেডিকেল পার্টে দেখা গেছে যে আমাদের মেডিকেল লাইফে যত আমরা সাবজেক্ট পড়ি প্রায় 11টা সাবজেক্ট সবগুলো কিন্তু ইনক্লুডেড করে দেওয়া হয়েছে। সাথে জেনারেল জেনারেল পার্টেও দেখা যাচ্ছে যে 5টি বা 6টি সাবজেক্টের মতন আছে আর কি। সুতরাং আহ, আমার মনে হয় প্রিপারেশনের ক্ষেত্রে দুটাকেই গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, দুটাকে জেনারেল পার্টকেও যেমন গুরুত্ব দেওয়া উচিত, মেডিকেল পার্টটাকেও সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং আমার যেটা কথা সকল চিকিৎসকের প্রতি, যারা 48 বিসিএস পরীক্ষা দিবেন সবাই রেগুলার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, সেটি অ্যাপে হোক বা যে কোনো কোচিং সেন্টার হোক। আপনি যেটি পড়ছেন বা যে সিলেবাসটা পড়ছেন আপনি রেগুলার পরীক্ষা দিবেন। পরীক্ষা অ্যাপে দিলে কিন্তু সময় নষ্ট হয় না। আপনি ধরেন যে পড়তেছেন পড়তেছেন মাঝখানে যে কোনো একটা অ্যাপে ঢুকে পরীক্ষা দিয়ে দিলেন, সময় নষ্ট হলো না। আপনি নিজের আর মানে কোথায় প্রবলেম আছে বা কোথায় আপনার উইকনেস গুলো আছে আপনি কিন্তু পরীক্ষা দিলে বুঝতে পারবেন। পরীক্ষা না দিলে কিন্তু কোথায় আপনার উইকনেস আছে আপনি ধরতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যে বিসিএস যে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে, যেটা স্পেশাল হোক বা জেনারেল হোক, অবশ্যই পরীক্ষার্থীরা মানে অ্যাপ বা কোচিং যেখানেই হোক না কেন পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, পরীক্ষাটা দিবে, পরীক্ষা দিলে তাদের মানে প্রবলেম গুলো তারা ধরতে পারবে। এবং আপনি দেখবেন যে এই যে আমাদের মেডিকেল পার্টে দেখবেন সিলেবাসের মধ্যে একটু ভ্যারিয়েশন আছে। যেমন মেডিসিন, সার্জারি, গাইনিতে মার্ক বেশি আছে। ঠিক আছে, অন্যান্য দেখা দেখা ফরেন্সিক বা কমিউনিটি মেডিসিনে মার্ক তুলনামূলক কম। এদিকে আমরা যদি দেখি বাংলার ক্ষেত্রে ব্যাকরণ অংশে কিন্তু বেশি মার্ক, 15 মার্কের মতন। আবার সাহিত্য পার্টে কিন্তু নাম্বার কম, 5 মার্ক মাত্র। ঠিক আছে, তো আমার মনে হয় নাম্বার এখন যেহেতু সময় কম, যেগুলো পড়লে মানে কম সময়ে আমি বেশি নাম্বার মানে অ্যাচিভ করতে পারবো। যেমন ধরেন যে বাংলা ব্যাকরণ অংশে আপনি যদি একটু সময় দেন আপনি কিন্তু 15-এর মধ্যে 10 থেকে 12 মার্ক নিয়ে আসতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে এইসব বিষয়ে যেগুলোতে মানে নাম্বার বেশি, একটু সময় দিলে আপনি একদম পুরা 80 to 90% নাম্বার অ্যাটেইন করতে পারবেন। আমার মনে হয় এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করা দরকার। এবং আপনি ধরেন যে এখন পড়াশোনার ক্ষেত্রে যখন পরীক্ষার্থীরা পড়বে মেডিকেল পার্টের জন্য একটা সময় ফিক্স করে রাখবে। ঠিক আছে, যে আমি এত এত এতটুকু সময় মেডিকেল পার্ট পড়বো, আমি এতটুকু সময় জেনারেল পার্ট পড়বো। এর ফলে দেখা যাবে কি বোধ মেডিকেল পার্টও তার পড়া হয়ে যাচ্ছে, তার জেনারেল পার্টও পড়া হয়ে যাচ্ছে। দুই পাশেই যখন সে পড়বে একটা ব্যালেন্সড ওয়েতে যখন পড়বে তখন দেখা যাচ্ছে যে সে মানে মোটামুটি 140 বা 50 এরকম একটা লেভেলের মানে নাম্বার সে পেতে পারে। ঠিক আছে, আপনি যদি একটার প্রতি বেশি ফোকাস করেন, যদি মেডিকেল পার্টে ফোকাস করেন তাহলে কিন্তু এদিকে ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে। সুতরাং আমার পরামর্শ হচ্ছে এখনকার পরীক্ষার্থীরা ব্যালেন্সড ভাবে করবে বোথ মেডিকেল পার্ট এবং জেনারেল পার্ট। এবং এই যে আলাদা করে ব্যালেন্স করে পড়তেছে মেডিকেল পার্ট আর জেনারেল পার্ট, এর মধ্যে কোনটিতে অল্প পরিশ্রমে বেশি নাম্বার পাওয়া যায়, যেমন ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, এগুলোতে কম পড়লে, যেমন বাংলা ব্যাকরণ অংশ কম পড়লে বেশি নাম্বার পাবেন, এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস করুন। ঠিক আছে, মেডিকেল পার্টে যেমন ধরেন যে মেডিসিন, সার্জারি, এগুলো তো যারা মানে ইন্টার্নশিপ করেছে তাদের কিন্তু মোটামুটি পড়া থাকে মেডিসিন, সার্জারি, কাইন্ডলি। সুতরাং এই জিনিসগুলোর উপর তারা একটু জাস্ট রিভাইজ দিবে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সিলেবাসের মধ্যে আছে। আমার মনে হয় সিলেবাসের মধ্যে থেকেই তারা ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যাবে। ঠিক আছে, সিলেবাসের বাইরে আসলে পড়ার সময় সুযোগটা খুব কম, কারণ এত বড় সিলেবাস। সুতরাং এই সিলেবাস ধরে ধরে তারা হচ্ছে জিনিসগুলো পড়ে যাবে। ঠিক আছে, জেনারেল পার্টের মধ্যে ওই জিনিসগুলো, জেনারেল পার্টের যে সাবজেক্ট গুলো আছে, এবং দেখা যাচ্ছে যে জেনারেল পার্টের ক্ষেত্রে আপনার রিসেন্ট ইস্যু গুলো ইম্পর্টেন্ট। রিসেন্ট ইস্যুর ক্ষেত্রে বাজারে অনেক বই পাওয়া যায়, যেমন আলোর সাম্প্রতিক ইস্যু বা এরকম কিছু বই পাওয়া যায়। এই বইগুলো পড়ে তারা মানে মোটামুটি রিসেন্ট থেকে বেশি নাম্বার আসে না, কিন্তু 5 থেকে 6 নাম্বার। অনেকে দেখা যায় রিসেন্ট ইস্যু পড়তে গিয়ে মানে যেগুলো হচ্ছে আহ যেগুলো থেকে বেশি নাম্বার আসে ওই জিনিসগুলো তারা ফোকাস কম করে। তো আমার মনে হয় যে রিসেন্ট আপনি পড়বেন কিন্তু মোটামুটি একটা লেভেলের। দেখা যায় অনেকে রিসেন্ট পড়তে গিয়ে মেইন পড়াগুলো মানে বাদ দিয়ে দেয়, এই জিনিসটা করা যাবে না। আপনি জেনারেল গুলো পড়বেন, সাথে রিসেন্ট গুলো মাঝে মাঝে দেখবেন, তাতে করে আপনি মানে রিসেন্ট কি হচ্ছে
এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকে। যেমন রিসেন্টলি ইসরায়েল ইরান সব একটা যুদ্ধ হয়ে গেল, ঠিক আছে? জি। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা সম্পর্কে মানে একটু ভালো ধারণা রাখতে হবে আর কি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে জেনারেল পার্ট আপনি পড়বেন, রিসেন্ট ইস্যুগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, কিন্তু রিসেন্টের প্রতি একদম ফোকাস থাকা যাবে না। আপনাকে ব্যালেন্স প্রিপারেশন নিতে হবে, বোথ জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট। এবং যেগুলোতে আপনি কম সময়ে বা যেগুলোতে বেশি নাম্বার আছে, কম কষ্ট করে বেশি নাম্বার অ্যাটেন্ড করতে পারবেন, ওগুলোর প্রতি আমার মনে হয় ফোকাস দেওয়া দরকার।